প্রিয় ছাত্রছাত্রী যারা অনলাইনে এই ক্লাসে জয়েন করেছো বা ইউটিউবে আমার এই ক্লাসটি দেখছো, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। তা যাই হোক, প্রথমেই আমরা আমাদের পরিবেশ বইয়ের একক জল নোংরা করি আমরাই ও গ্রামের পাশের খালটা, আচ্ছা পৃষ্ঠা নম্বর 144 ও 145 আমরা এই দুটো পেজ আজকে পড়বো। তা প্রথমেই আমি তোমাদের মধ্যে আবারও হাজির হয়েছি। আমরা আগের দিনের ক্লাসে যেমন ভাবে পড়েছিলাম বা যেমন পড়ার চেষ্টা করেছিলাম, আজও আমরা তেমন ভাবেই পড়ার চেষ্টা করব। তা প্রথমে আমি তোমাদের সঙ্গে তোমাদের বইটা নিয়ে ভালোভাবে এই ছবিগুলোকে আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করব এবং এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি সেগুলো আগে মন দিয়ে 1 মিনিট আমরা দেখব। দেখার পর তারপরে আমরা এই বিষয়ে আলোকপাত করব। তা প্রথমে আমরা আসছি যে এখানে যে ছবি চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, তোমরা আমার সঙ্গে ভালোভাবে দেখলে লক্ষ্য করবে যে এখানে একটা বালক সে থালা বাসন ধৌত করছে, ধুচ্ছে। আচ্ছা, তারপরে এখানে দুটো বালক স্নান করছে, এখানে এক ভদ্রলোক গরুকে স্নান করাচ্ছে, এখানে ধোপা ভায়া কি করছে, কাপড় কাচ্ছে। এছাড়া আমরা এখানে লক্ষ্য করতে পারছি এটা একটা বাঁশ জাতীয় জিনিস জলের মধ্যে ডোবানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা উল্টে পড়ে রয়েছে, অর্থাৎ একটা মৃত প্রাণী আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এখানে ময়লা আবর্জনা প্লাস্টিক এইগুলো আমরা লক্ষ্য করছি। তাহলে আমরা এবার এই ছবিটা থেকেই দেখো, এখানে বলেছে নিচের ছবিটি মন দিয়ে দেখো। তাহলে আমরা মন দিয়ে দেখেছি, আমরা নানা ভাবে জল নোংরা করি তার ছবি। তাহলে আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, একটা জলাশয় দেখতে পাচ্ছি, সেই জলাশয়ের মধ্যে বিভিন্ন ভাবে জলটাকে নোংরা করা হচ্ছে। তা সেই ছবিটা আমরা দেখলাম। এবার আর কিভাবে আমরা জল নোংরা করি সেই বিষয়গুলো কিন্তু এখানে যে ছকটা রয়েছে, সেই ছকটা আমি তোমাদেরকে বলে দেব। বলার পরে তোমরা সেটা মনে রেখে পরের দিন ক্লাসে এটা তোমরা আমাদেরকে করে দেখাবে, কেমন? তাহলে আমরা প্রথমে শুরু করছি যে এখান থেকে আমরা কি কি ভাবে জল নোংরা করে থাকি সেটা আমরা লিখি। প্রথম তাহলে 1 নম্বর যদি আমরা এই ছবিটা ধরে লিখতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এই ছবিটা আমাদের কি করতে হবে, এই মনের মধ্যে আমাদেরকে ছবিটাকে, চিত্রটাকে, আমাদের যে জ্ঞান চক্ষু আছে সেই জ্ঞান চক্ষু দিয়ে কিন্তু ছবিটা দেখার পর আত্মস্থ করতে হবে। আত্মস্থ করার পর সেই ছবি দেখে আমাদের লিখতে হবে যে আমি ওখানে এই ছবি দেখেছিলাম। সেই ছবি দেখে মনে চোখ বুঝে মনে করে আমাকে এখানে কিন্তু লিখলে আমার জিনিসটা সহজ হয়ে যাবে। তাহলে আমাকে কোনো কিছু মুখস্থ করতে হবে না, অথচ আমি সব উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবো। তাহলে দেখো, প্রথমেই এই একটা ছেলে, সে থালা বাসন মাজার পর কি করছে, এই জলে সে ধুচ্ছে। অর্থাৎ এই যে ধোয়ার ফলে যে একটা নোংরা, থালা বাসনের নোংরা বলো বা যে সার্ফ দিয়ে বা সাবান দিয়ে বাসন ধুচ্ছে, সেটা কিন্তু জলে মিশে যাচ্ছে, ফলে জল দূষিত হচ্ছে। তারপর আমরা যদি দেখি এখানে যে একটা জীব মরে হাত পা উল্টো দিকে হয়ে আছে। অর্থাৎ উল্টো দিকে তখনই হয় কোনো প্রাণী মারা যাওয়ার পর জলে দেখবে ভাসে, উল্টো দিকে হয়ে যায়। তাহলে এইটা যখন দীর্ঘদিন জলের সঙ্গে পচে গলে মিশে যাবে, তাহলে জল দূষিত করবে বা নোংরা করবে। তারপরে এখানে আমরা বিভিন্ন ধরনের প্লাস্টিকের আবর্জনা দেখতে পাচ্ছি, যেগুলো জলে দীর্ঘদিন যদি মেশে, নোংরা আবর্জনা, তাহলেও কিন্তু জল নোংরা হয়। আচ্ছা, আমরা গ্রামে যাদের বাড়ি, বিশেষ করে পুকুর, যাদের গ্রামের দিকে পুকুর আছে, তারা কিন্তু প্রত্যেকেই গ্রামের লোক বেশিরভাগ পুকুরে স্নান করে। এই স্নান করার ফলে আমাদের শরীরের যে নোংরা ঘর্ম, তারপরে
দেখা যাচ্ছে যে আমরা যখন সাবান ব্যবহার করি সেই নোংরাটাও কিন্তু জলে ধুয়ে নিই, যার ফলে জল কিন্তু নোংরা হয়। আচ্ছা, আর কি থেকে হতে পারে? আমরা যদি পশুদের স্নান করা, অর্থাৎ গরু, ছাগল, এই ধরনের গবাদি পশু যেগুলো আছে, সেই পশুকে যখন আমরা খালে বলো, নদীতে বলো, পুকুরে, যেখানে আমরা স্নান করাই, তার গায়ের যে একটা নোংরা, সেটাও কিন্তু জলে মিশে জলকে দূষিত করে বা নোংরা করে। এবার আমরা এখানে আমরা আগের ক্লাসে বলেছি সমাজ বন্ধু সম্পর্কে তোমরা জেনেছো। এবার দেখো এখানেও কিন্তু একজন সমাজ বন্ধু আমরা লক্ষ্য করছি। সমাজ বন্ধু তাদের বলা হয় যারা সমাজের নানাভাবে কল্যাণ করে বা উপকার করে। তাহলে ধোপা ভাই আমরা দেখতে পাচ্ছি, আমরা ধোপা কে দেখতে পাচ্ছি, তিনি কাপড় কাচ্ছেন, অর্থাৎ কাপড়ের যে নোংরা বা উনি যে সার্ফ ব্যবহার করছেন সেইটা কিন্তু জলে মিশে জলকে দূষিত করছে। তাহলে ইনি পরোক্ষভাবে কিন্তু আমাদের পোশাক পরিচ্ছন্ন করছেন, একটা সামাজিক কর্তব্য পালন করছেন। তাহলে আমরা এই শিক্ষার মাধ্যমে জানবো কোনো কাজই ছোট নয়, অর্থাৎ যে কর্ম করে সৎ পথে করলেই তাকে আমরা বাহবা দেব। কেউ যে ধোপা বলে তাকে আমরা একটা খারাপ চোখে দেখবো, বা কৃষক বলে, ডাক্তার, উকিল হলেই যে সেটা সম্মানের হবে, এমন কিছু ভাবার কোনো বিষয় নেই। সব পেশাই তার যথাযথ মূল্যায়ন আছে এবং সব পেশারই একটা আলাদা গুরুত্ব আছে। এই সমস্ত লোক যদি সমাজে না থাকতো তাহলে এদের কাজটা কে করতো? একজন ডক্টর তো নিশ্চয়ই তিনি এই কাজটা করবেন না। ডক্টরের কাজ হচ্ছে মানে রোগীর সেবা করা। তাহলে আমরা এখান থেকে বিভিন্ন জিনিস জানতে পারলাম। এবার দেখো যে এখানে বাঁশ জাতীয় একটা যদি জলে দীর্ঘদিন ভিজিয়ে রাখা হয়, বাঁশ থেকে একটা দুর্গন্ধ বা বাঁশের গায়ে একটা নোংরা জমে কিন্তু জল দূষিত করে। তা এই সমস্ত জিনিস যারা গ্রামের দিকে বাড়ি তারা এগুলো লক্ষ্য করবে। শহরে যে সমস্ত প্রিয় ছাত্রছাত্রী আছে তারা এগুলো কমই দেখতে পাবে। তারা কি দেখতে পায়? তারা সাধারণত যে শহরের যে নোংরা ড্রেন রয়েছে সেই ড্রেনের জল কিন্তু বিভিন্ন নদী, খাল বিলের সঙ্গে মিশে যায় লাস্টে গিয়ে। তাহলে সেই নোংরা জলটা যখনই জলে গিয়ে মেশে তখন কিন্তু জলটা নোংরা হয়। তাহলে আমরা এখান থেকে জেনে গেলাম যে এইভাবে জল নোংরা হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা এইভাবে এটা খাতায় লিখে নেবে, লিখে আমাদেরকে দেখাবে, আমরা তোমাদের সেটা দেখে কারেকশন করে দেব। এবার আমরা পরের এককে আসছি। দেখো আমরা প্রথমেই বলেছি যে আমরা যে জিনিসটা পড়বো সেই জিনিসটা পড়ার আগে আমরা কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করব সেখানের চিত্রটা। বিশেষ করে এই বইয়ের মধ্যে যে চিত্রগুলো দেয়া রয়েছে তার কিন্তু একটা আলাদা তাৎপর্য রয়েছে। তাহা না হলে এখানে যদি এই ছবিটার তাৎপর্য নাই থাকতো তাহলে যেমন লিখেছে এখানে কিন্তু এইটার বাদেই আমাদের যারা প্রকাশনার কাজ করেছেন বা যিনি এই বইটা লিখেছেন তিনি কিন্তু এটাকে বাদ রেখেই লিখতে পারতেন। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এই ছবির কিন্তু একটা আলাদা তাৎপর্য বা গুরুত্ব রয়েছে যেটা আমাদের সবার আগে লক্ষ্য করা উচিত। তাহলে আমরা পূর্বের ন্যায় ছবিটা আমরা আজও আমরা লক্ষ্য করব। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? সাধারণত একটা গ্রামের ছবি যার পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, যে নদীটার মধ্যে অনেক আবর্জনা আমরা দেখছি। গ্রামের দিকে সাধারণত দেখো এখানে যে ঘরগুলো রয়েছে পাকা নয়, খড়ের চাল, ঠিক আছে। গ্রামের সাধারণত যে বাড়ি যেমন আমরা দেখতে পাই সেই ধরনের বাড়ি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, সবুজে ঘেরা এবং পাশ দিয়ে একটা ছোট্ট নদী বলতে পারো, খালও বলতে পারো। সেই খালের মধ্যে কিন্তু অসংখ্য নোংরা আবর্জনা আমরা দেখতে পাচ্ছি। তা দেখা যাক এবার আমরা পরবর্তী পড়ে নিয়ে কি দেখতে পাচ্ছি এবার আমরা জানবো। তাহলে প্রথমে আমি তোমাদের সামনে একবার পড়ছি, পড়ে এই বিষয়টা আরো একটু ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো। তারপরে এখান থেকে আমরা কিভাবে আগের দিন আমরা শিখেছি
কিভাবে শূন্যস্থান করতে হয়, সংক্ষিপ্ত প্রশ্ন করতে হয়। মূলত আমি আজকে এই বিষয়টার উপর সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে করতে হয় সেই বিষয়টা আমি তোমাদেরকে বোর্ডে করে দেখিয়ে দেবো, এবং মৌখিকভাবে আমি তোমাদেরকে শূন্যস্থান কিভাবে করতে হবে। আজকে যদিও শূন্যস্থান আমি বোর্ড ওয়ার্ক করবো না, তোমাদেরকে বলে দেবো, তোমরা এই লাইনগুলো দাগিয়ে নেবে বইয়ে, কেমন? তাহলে প্রথম কথা হচ্ছে আমরা পড়ে নিই। মাধবপুর গ্রামে রূপারা কয়েক পুরুষ ধরে থাকে। ওদের বাড়িটা অনেকটা জায়গা জুড়ে, আর হবেই বা না কেন। জ্যাঠা কাকাদের নিয়ে ওদের 12 ঘর, এক উঠোন, বা ওদের বাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে একটা খাল। কিছু দূর গিয়ে নদীতে মিশেছে, তবে তেমন জল নেই। তীর তীর করে জল বয়, আর জল যাবেই বা কি করে? খালের মধ্যে কত প্লাস্টিক, বোতল, প্যাকেট সব ভাসছে, জল যাওয়ার রাস্তায় নেই। একদিন সন্ধ্যাবেলা ঠাকুর দাদা কাছে রূপা, জিতেন, অনিমারা গল্প শুনছিল। ঠাকুর দাদা বললেন, জানিস আগে এই খালে কত জল থাকতো? খালের ওপাশে তো পুরোটাই চাষের জমি, আর জমি চাষে সব জলই নেওয়া হতো এই খাল থেকে। এখন তো খালটা মজে গিয়েছে। রূপা জিজ্ঞেস করলো, কি করে দাদু? এর জন্যে আমরাই দায়ী। জিতেন বলে উঠল, আমরা? দাদু বললেন, হ্যাঁ আমরা বাড়ির যাবতীয় নোংরা খালে ফেলেছি দিনের পর দিন। অনিমা বলল, তাই খালে এত প্লাস্টিক, এত আবর্জনা? রূপা বলল, আচ্ছা দাদু, খালে তো মাছও বাঁচে না। দাদু বললেন, ঠিক বলেছ দিদি, বাঁচবেই বা কি করে? আমরা জমিতে ভালো ফসল ফলাতে চাই, তাই পোকা মারা বিষ দিই। সেই বিষ জলে গুলে যায়, নালা দিয়ে খালে এসে পড়ে। খালের জল বিষাক্ত হয়ে যায়, আর সব মাছ মরে যায়। জিতেন বলল, দাদু, একটু বৃষ্টি হলেই তো গ্রামের জল জমে যায়, জল তো খাল দিয়ে নামতেই চায় না, খালটা তো মজেই গেছে। রূপা বলল, দাদু, আমরা কি কিছু করতে পারি না? দাদু বললেন, হ্যাঁ, চল কালকে আমরা স্কুলে যাব, স্যারদের সঙ্গে একটু আলোচনা করব। আমাদের এই খালটাকে আবর্জনা মুক্ত করতেই হবে। আচ্ছা, আমরা এবার এই বিষয়টাকে একটু ভালোভাবে বিশ্লেষণ করব। তাহলে আমরা দেখো, প্রথমেই আমরা যদি এখানে দেখি যে গ্রামের নামটি কি ছিল, তাহলে মাধবপুর গ্রাম ছিল। এটা একটা মাধবপুর বলে একটা গ্রাম। আমি আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, অনেকেই তোমরা করেছো যে কয়েকটি গ্রামের নাম লেখো। তোমরা সুন্দরভাবেও কয়েকটি গ্রামের নাম লিখে দেখিয়েছো, আমি দেখেছি, সেগুলো খুব সুন্দর হয়েছে। ওদের বাড়িটা অনেক জায়গা জুড়ে, আর সাধারণত গ্রামের বাড়িগুলো একটু বেশি জায়গা জুড়েই হয়, শহরের মতো অত কম জায়গা গ্রামে হয় না। আচ্ছা, জ্যাঠা কাকাদের নিয়ে ওদের 12 ঘর, এক উঠোন। তা দেখবে যে 51বর্তী, আগেকার দিনে 51বর্তী ফ্যামিলি বলা হতো, এখন কিন্তু ছোট ছোট ফ্যামিলিতে বিভক্ত হয়েছে। 51বর্তী ফ্যামিলি কখন বলা হয়? যে দেখা যাচ্ছে এক দাদুর 4 ছেলে আর হয়তো এক মেয়ে, তাহলে 5টা সন্তান। সেই 5টা সন্তান এবং দাদু আর যে ঠাকুমা, তারা যখন তাদের ছেলে মেয়ে সমস্ত একসঙ্গে একটা পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং এক হাড়িতে রান্না করে খাওয়া দাওয়া হয়, এই ধরনের ফ্যামিলিকে বলা হয় 51বর্তী ফ্যামিলি। তাহলে 51বর্তী ফ্যামিলি আমরা জেনে নিলাম। তাহলে জ্যাঠা কাকাদের নিয়ে ওদের 12। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, জ্যাঠা কাদের বলা হয় তোমরা সবাই জানো, তবু আমি বলছি, যে সমস্ত আমাদের জ্যাঠা কাকা, যারা আমাদের যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রী আছে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের, তারা কিন্তু জ্যাঠা শব্দটার সঙ্গে অতটা ওয়াকিবহাল নয়।
তারা সাধারণত জ্যাঠা এবং কাকাদের চাচা বা বড় চাচা বলেই আখ্যায়িত করে। তাই তাদের উদ্দেশ্য আমি বলছি, জ্যাঠা বলা হয় বাবার বড় দাদাকে জ্যাঠা বলা হয়, এবং বাবার ছোট যে যিনি থাকেন তাদেরকে কাকা বলা হয়। তাহলে এখানে তোমাদের ক্লিয়ার হয়ে গেল, ওদের বাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে একটা খাল, কিছু দূর গিয়ে নদীতে মিশেছে। তাহলে খালটা, তাহলে আমরা এই চিত্র থেকে বুঝে গেলাম যে এটা নদী নয়, এটা খাল। তার খালটা কিছু দূর পরে গিয়ে নদীতে মিশে গেছে। আচ্ছা, এইবার তেমন জল নেই, তীর তীর করে জল বয়। তীর তীর করে জল বয় মানে আস্তে আস্তে। আর জল যাবেই বা কি করে? খালের মধ্যে কত প্লাস্টিক। তা আমরা যদি আমাদের পাশের খালে যদি নোংরা আবর্জনা আমরা দীর্ঘদিন ধরে ফেলতেই থাকি, তাহলে একটা সময় খালটা সরু হয়ে মুজে যায়, অর্থাৎ সেটা রুগ্ন প্রকৃতির হয়ে যায়, অর্থাৎ কি বলবো, চওড়া খালটা আস্তে আস্তে সরু হয়ে যায়। এই সরু হয়ে যাওয়াটাকেই বলছে মুজে যাওয়া। ঠিক আছে? তাহলে এইবার দাদু শব্দটা আমরা যারা হিন্দু সম্প্রদায়ের তারা কিন্তু সবাই জানি, কিন্তু যারা সংখ্যালঘু যে সমস্ত ছাত্রছাত্রী আছো তাদেরকে বলি ঠাকুর দাদা। তাদেরকে বলা হয় ঠাকুর দাদা বলা হয়, বাবার বাবাকে ঠাকুরদা বলা হয়। এখানে ঠাকুরদা শব্দটা রয়েছে, ঠাকুরদা হচ্ছে বাড়ির গার্জিয়ান, অর্থাৎ বয়স্ক লোক বোঝাচ্ছে এখানে। তাহলে তিনি বলছেন আগে এই খালে কত জল থাকতো, তার মানে তিনি আগে দেখেছেন, তার সময় দেখেছেন এই খালে অনেক জল থাকতো। খালের ওপাশে তো পুরোটাই চাষের জমি, কারণ খালের ওপাশেই চাষের জমি ছিল। চাষের জমি কাকে বলা হয়? যে জমিতে ফসল চাষ করা হয়, এক ফসলি দু ফসলি এরকম জমি আছে, অর্থাৎ বছরে যে জমি থেকে দুবারের অধিক ফসল হয় দু ফসলি বলা হয়, বা তারপর এক ফসলি জমি, অর্থাৎ বছরে একবার ফসল হয়। তাহলে এইভাবে কিন্তু জমির মূল্যায়ন করা হয়। এইবার এখানে আর যে বিষয়গুলো রয়েছে, যে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন যে আমরা যে জমিতে ধরো ফসল ফলানোর জন্য এখন আগেকার দিনে জৈব সার আমরা ব্যবহার করতাম জমিতে, ঠিক আছে? এখন কিন্তু এই আধুনিকতার ছোঁয়ায় আমরা বাজারজাত যে আধুনিকতার ছোঁয়ায় যে বাজারজাত সার ব্যবহার করি, অতিরিক্ত ফলনের আশায় আমরা এই সারগুলো ব্যবহার করি। সেই সার অতিরিক্ত ব্যবহারের ফলে এছাড়াও আমরা কি করি, পোকামাকড় অর্থাৎ আমাদের ফসলকে বাঁচানোর জন্য নানান ধরনের কীটনাশক পদার্থ আমরা জমিতে বা ফসলে ব্যবহার করি। ফলে কি হয়, এই হয়তো আমাদের পোকামাকড়ের উপদ্রব থেকে আমরা কিছুটা রেহাই পাই, কিন্তু যদি ওই কীটনাশক ওষুধ দেওয়ার পরেই যদি বৃষ্টি হয়, তাহলে এই বৃষ্টিতে সমস্ত কীটনাশক কিন্তু নদী বা খালের জলে মিশে এই খালের জলে যে সমস্ত পোকামাকড় থাকে বা মাছ থাকে সেগুলো কিন্তু একটা সময় মারা যায়। তাহলে এটার ব্যবহার কিন্তু অতিরিক্ত ব্যবহার কিন্তু আমাদের পরিবেশকে ক্ষতি করে। এবার বলছে যে খালের জল বিষাক্ত হয়ে যায়, তাহলে খালের জল যেমন কীটনাশক থেকে বিষাক্ত হয়, এছাড়া আর কিভাবে হয়, যে সমস্ত আবর্জনা নোংরা প্লাস্টিক পড়ছে তার থেকেও হয়। এছাড়া তোমরা লক্ষ্য করবে যারা গ্রামের দিকে বাড়ি, তাদের যখন এই সামনে পাট উঠছে বা এখন তোমরা পাট দেখতে পাচ্ছ উঠে গেছে, এই পাট কিন্তু খালের জলে বা নদীর জলে কি করা হয়, পচাতে দেওয়া হয়। পচার ফলে দেখবে খালের জলটা আগের মতো আর থাকে না, স্বচ্ছ থাকে না, তখন একটা দুর্গন্ধযুক্ত জল হয়ে যায় এবং জলটা মানে কালো হয়ে যায়, অনেক সময় সবুজ হয়ে যায়। তাহলে এই ধরনের জলে কিন্তু মাছ বা পোকামাকড় বসবাসের অনুপযোগী। তাহলে আমরা এখান থেকে অনেক কিছু জানলাম এবং শিখলাম
তা এই বিষয়টার উপর আমি তোমাদেরকে আলোকপাত করলাম। এবার আমরা এখান থেকে দেখো কিভাবে প্রশ্ন করা যায়। এই প্রশ্নের উত্তর আমি বলেই দিচ্ছি, তোমরা কিন্তু বোর্ডে এইভাবে আমি যেমন প্রশ্ন লিখেছি তোমরা খাতায় লিখে উত্তরটা লিখবে। বলছে মাধবপুর গ্রামে কারা থাকে। তাহলে মাধবপুর গ্রামে আমরা পড়েছি কারা থাকে, তোমরা বলো। মাধবপুর গ্রামে রূপারা কয়েক পুরুষ ধরে থাকে। ঠিক আছে, মাধবপুর গ্রামে রূপারা কয়েক পুরুষ ধরে থাকে। আচ্ছা, তারপর খালের মধ্যে কি ভাসছে। খালের মধ্যে আমরা বলেছি যে বাড়ির যত নোংরা আবর্জনা প্লাস্টিক এই সমস্ত ভাসছে। আচ্ছা, খালটা কিভাবে মজে গেল। দীর্ঘদিন যদি কোনো খালে বা নদীতে প্লাস্টিক আবর্জনা যদি পড়তে থাকে এবং সেগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় তাহলে খালটা একটা সময় সরু হয়ে মজে যায়। আচ্ছা, গ্রামে একটু বৃষ্টি হলেই কি হয়। আচ্ছা, গ্রামে বৃষ্টি হলেই যেহেতু খালটা মজে গেছে তাহলে বৃষ্টি হলেই কিন্তু জল জমে যায়। এই জলটা নিকাশি ব্যবস্থা না থাকার কারণে গ্রামে আগে কিন্তু এটা হতো না, কারণ আগে মানুষ এত নোংরা আবর্জনা ফেলতো না। তাহলে আমরা এখান থেকে 4টে প্রশ্ন করা শিখলাম। এছাড়াও অনেক প্রশ্ন এখান থেকে করা যায়, সেগুলো তোমরা নিজেরা করবে। আর আমি তোমাদেরকে এখন কিছু শূন্যস্থান দাগিয়ে দেব। তোমরা দেখো আমার সঙ্গে যে শূন্যস্থানটা কিভাবে করবে। দেখো এখানে মাঝখানে আছে খালের পাশে তো পুরোটাই ড্যাশের জমি। তাহলে আমরা এই ড্যাশের জায়গায় কিন্তু চাষের জমি লিখবো, কেমন। আচ্ছা, এখন খালটা তো ড্যাশ গিয়েছে, তাহলে মজে গিয়েছে, আমরা ওই শূন্যস্থানে মজে গিয়েছে বলতে পারি। তারপরে দেখো পরে একটা কিছু 2-3 লাইন পরে আছে আমরা বাড়ির যাবতীয় নোংরা খালে ফেলেছি। তাহলে যাবতীয় ড্যাশ খালে ফেলেছি, তাহলে ড্যাশের জায়গা নোংরা লিখতে পারি। তারপরে দেখো খালের জল ড্যাশ হয়ে যায় আর সব ড্যাশ মরে যায়। তাহলে আমরা ওখানে বলতে পারি খালের জল বিষাক্ত হয়ে যায় আর সব মাছ মরে যায়। তাহলে এইটা আমরা শিখলাম। এইবার দেখো নিচে একটা ছক রয়েছে, সেই ছকটা কিন্তু তোমাদেরকে করতে হবে। আমি তোমাদেরকে যে পড়ানোটা পড়ালাম এই ছকটা এই পড়ানোর মধ্যে থেকেই তবু আমি একটু বুঝিয়ে দিই যে কি ধরনের আবর্জনা ফেলা হয়েছে। তাহলে কি ধরনের আবর্জনা ফেলা হয়েছে, যে বাড়ির নোংরা প্লাস্টিক বোতল এগুলো ফেলা হয়েছে। আগে জল কতটা ছিল, জলের রং কেমন ছিল। আগে জল প্রচুর ছিল, মানে বেশি ছিল, জলের রং আগে পরিষ্কার বা স্বচ্ছ ছিল। এখন জল কতটা আছে, জল অনেকটা। এখানে আমরা যেহেতু যে বললাম পাট পচা বা দুর্গন্ধ, তাহলে জলের রং আমরা কালো লিখতে পারি, সবুজ লিখতে পারি। আগে কত লোক জল ব্যবহার করত, আগে প্রচুর লোক, মানে বেশিরভাগ লোক গ্রামের লোকই জল ব্যবহার করত। এখন কত লোক, এখন কম লোক জল ব্যবহার করে। ওই জল থেকে কোনো অসুখ হয়েছিল কিনা, না, আমরা এখান থেকে কিন্তু এই পাঠ্যাংশ থেকে কিন্তু কোনো অসুখের কথা আমরা জানতে পারিনি, তার মানে কোনো অসুখ হয়নি। তাহলে আমরা প্রিয় ছাত্রছাত্রী, আমরা এই বিষয়টা দুটো যে বিষয় ছিল আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করলাম বা পড়ানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে, সেটা তোমরা জানিও, পূর্বের মতো কমেন্ট বক্সে জানিও। এবং তোমাদের আরো কোনো কোশ্চেন থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 91, আমি তোমাদেরকে নাম্বারটা লিখে দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা যদি প্রয়োজনে কারো প্রয়োজন হয় আমাকে করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্টও করতে পারো বা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। তাহলে সবার শুভকামনা করে এবং সবাই সুস্থ থাকো এই কামনা করে আমি আজকে এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি।